হত্যা মামলায় গ্রেফতার সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ঘাতক দালাল নির্মূলের সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু ডিবি হেফাজতে। পোশাক খাতে অস্থিরতার সুযোগ নিচ্ছে ভারত সহ প্রতিযোগী দেশ, হাতছাড়া হচ্ছে অর্ডার। দিল্লির সুতা নির্ভরতায় নতুন সংকট, ভুল কৌশলে বাজার হারানোর শঙ্কায় বাংলাদেশ। গাড়িতে ওঠাতে একটা কষ্টসাধ্য বিষয়। লোকাল বাস এখন চলাচল করছে, আমাদের ভোগান্তি হচ্ছে খুব পরিমাণে। বৃষ্টি বাসটা হইলে আমাদের একটু সুবিধা হয়। গতিসহ ঢাকায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বিআরটিসি, যাত্রীর তুলনায় বাড়েনি বাস। সেবার মান নিয়েও অভিযোগের পাহাড়, বহরে থাকা গাড়ি সচল করে বিভিন্ন রুটে দেওয়ার পরামর্শ। লোকসানের অজুহাতে 3 বছর ধরে অচল রংপুর অঞ্চলের 4 চিনিকল, বেকার হাজারো শ্রমিক। বাজার নিয়ন্ত্রণে কর্পোরেট কোম্পানির সঙ্গে আতাত করে বন্ধ করে আওয়ামী সরকার। এবং আন্দোলনের মুখে কলকাতা পুলিশ কমিশনারকে সরালেন মমতা, 2 স্বাস্থ্য কর্মকর্তাকেও বদলি। চিকিৎসকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক, কাজে যোগ দেওয়ার আহ্বান। ভোরের সময় সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। হত্যা মামলায় রাজধানীর শ্যামলী থেকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং মহাখালী থেকে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে তাদের গ্রেফতার করা হয়। এদিকে ময়মনসিংহ থেকে গ্রেফতার সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। সোমবার রাত 10:30 শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয় তাকে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, রাখা হয়েছে ডেমরা থানায়। ঘণ্টাখানেক পরে বনানীর নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। তাকেও একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রাত 12:30টার কাছাকাছি সময়ে আনা হয় মিন্টো রোডে ডিবি কার্যালয়ে। এদিকে রাত 11টার কিছু আগে ময়মনসিংহ থেকে আটক হওয়া সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবুকে আনা হয় ডিবি কার্যালয়ে। স্থানীয় জনগণ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তের কাছাকাছি এলাকা থেকে তাদের আটক করে ধোবাউড়া থানায় সোপর্দ করেছিল। তাদের প্রত্যেককে আজ আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে ডিবি কার্যালয় থেকে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে মিরপুরে সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া রাজশাহীর সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে রাজধানীতে গ্রেফতার করেছে র্যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে নিহত হন সিয়াম সর্দার। এই হত্যা মামলায় গ্রেফতার করা হয় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। সোমবার বিকেলে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় দুজনকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, আর জামিন আবেদন করেন তাদের আইনজীবী। শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদীর আইনজীবীর দাবি, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অনেক সংস্কৃতি কর্মীকে মাঠে নামিয়ে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনকে কলুষিত করার নেপথ্যে ছিলেন আসাদুজ্জামান নূর, আর বিমান প্রতিমন্ত্রী থাকাকালে মাহবুব আলী দুর্নীতিতে জড়িত ছিলেন। ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের সহযোগিতারা। তবে আসামিরা হত্যায় জড়িত নন বলে দাবি তাদের আইনজীবীর। বৈষম্যবিরোধী আন্দোলনে তার ইশারায় এবং তার নেতৃত্বে যেসব আমার ভাই বোনেরা যারা চলচ্চিত্র এবং নাটকের সঙ্গে জড়িত তারা রাজপথে এসেছে, তাদের বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের পিছনে আওয়ামী সমর্থিত যেসব নাট্যকর্মী দিয়া নির্যাতিত করা হয়েছিল, এর পিছনে ছিল আসাদুজ্জামান নূর। এই মাহবুব আলী যখন বিমান মন্ত্রী ছিল তখন যে বিমান কেনার নামে হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাগমারা থানার হত্যা মামলায় রাজধানীর আদাবর থেকে দুপুরে রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেফতার করে র্যাব। টানা 3 বারের সংসদ সদস্য এনামুল হক এনা গ্রুপের চেয়ারম্যান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই আগস্টে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দিতে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তথ্য অনুসন্ধান প্রক্রিয়ায় তদন্ত চলাকালীন দলের সদস্য গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারবেন না। সবাইকে তথ্য অনুসন্ধান প্রক্রিয়ার গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হতে অনুরোধ জানায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা শামতাসানি। At the invitation of the interim government, a fact-finding mission from the UN Human Rights Office is conducting an independent and impartial investigation into alleged human rights violations committed between the 1st of July and the 15th of August. The team will seek to establish the facts, identify responsibilities, analyze root causes, and make recommendations for Bangladesh to address past human rights violations and prevent their recurrence. Individuals, groups, and organizations are invited to provide first-hand information that is not already in the public domain. The team also plans to conduct interviews with victims, law enforcement officials, medical practitioners, and witnesses. This is not a criminal investigation. অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিনের জন্য ক্ষমতায় থাকা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই ঠিক করবে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, সংসদেই সিদ্ধান্ত হবে সংবিধান পরিবর্তন হবে কিনা। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 1 মাস পূর্ণ হয় গত 8 সেপ্টেম্বর। এর মধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে নতুন নির্বাচন নিয়ে। যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এরই মধ্যে পরিষ্কার করা হয়েছে, প্রয়োজনীয় সংস্কারের পরই নেওয়া হবে জাতীয় নির্বাচন দেওয়ার পদক্ষেপ। সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, অনির্দিষ্টকাল অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা মেনে নেবে না দেশের জনগণ। এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? ব্র্যাক ইনস্টিটিউট, আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। এটা আমি জানি না তারা এই কথাগুলো থেকে পেলো, কিভাবে পেলো, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। ভোটে নির্বাচিত সরকারই রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও পার্লামেন্টে সংবিধান সংশোধন ইস্যু নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানান মির্জা ফখরুল। নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, গণহত্যার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক সাজা প্রদানের জন্য। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল দুপুরে বগুড়া সদরের আকাশতারা এলাকায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 4 শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেন তিনি। পরে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে থাকা অবৈধ অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। শেখ হাসিনার উস্কানিতে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। অস্ত্র উদ্ধার না করলে এরা জনগণের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে, তার প্রমাণ আমরা গোপালগঞ্জে পাচ্ছি। তার প্রমাণ আমরা কয়েকটি জেলায় ইতিমধ্যে দেখতে পেয়েছি। আপনি যতই কাছাকাছি আসবেন ততই তো বাংলাদেশের ঘন মেঘ আরো বেশি ঘন হবে, আরো অন্ধকার আচ্ছন্ন হবে, আরো কত শিশু কিশোরের জীবন যাবে। ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু থেমে নেই। বগুড়ায় যারা আত্মদান করেছেন, আমি তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি।
নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টের দোসরদের প্রতিহত করতে হবে, গড়তে হবে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত দেশ। রংপুর টাউন হল মাঠে মতবিনিময় সভায় এ আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এদিকে রাজশাহীতে মতবিনিময় সভায় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্তির অপচেষ্টা চলছে। শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সব দলকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের প্রতিহতের আহ্বান জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সোমবার বিকেলে রংপুর টাউন হল মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এই যে 2024 সালের ছাত্র জনতার যে স্পিরিট, সেই স্পিরিট এমনি তৈরি হয়নি। বিগত 16 বছর ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। বিগত 16 বছরের সরকারের সমালোচনা করে সার্জিস বলেন, আওয়ামী লীগের দোসররা এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সংস্কার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না ফিরিয়ে আনা পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে সংস্কার কাজে সহযোগিতা করার আহ্বান জানান সার্জিস আলম। যতদিন না এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসছে, ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের সকল দোসরকে প্রতিহত করতে হবে। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় সমন্বয়করা। রাজশাহী জোনের বিভাগীয় ছাত্র নাগরিক মৈত্রী সফরে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের আরেকটি প্রতিনিধি দল। গত 5 আগস্ট ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান তারা। অনেক স্বার্থান্বেষী মহল আছে, অনেক ক্ষমতালোভী গ্রুপ আছে, যারা এই মুহূর্তে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীকে দ্বিধাবিভক্ত করছে। আমি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কখনো এই সমস্ত অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। পরে সফরের অংশ হিসেবে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ছাত্র নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন সমন্বয়করা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ। শেখ হাসিনার জাতির কপালে কালিমা লেপে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে, এমনকি উন্নয়নের সড়ক দিয়েও পালাতে পারেননি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনাকে ধন্যবাদ, তিনি যেটাকে কালিমা হিসেবে জাতির কপালে লিপে দিতে চেয়েছিলেন, জাতি এখন তার দিকে সেইটাকে ফিরিয়ে দিয়েছে। এমন রাজনীতি করলে বললেন যে উন্নয়নের রাজপথে দেশকে উঠিয়ে দিয়েছেন, বললেন যে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এমন মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন, গাড়িটা রাজপথ দিয়ে চালাই আপনি যেতে পারবেন না। এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। 850 বছর আগে লক্ষণ সেন গিয়েছিল আর আপনি গেলেন তারপরে। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়া সহ অনেক কিছুই করতে বাধ্য করেছে আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে বনানী কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিল ও আলোচনা সভায় একথা বলেন তিনি। বড় বড় রাজনৈতিক শক্তিগুলি 90-এর পর থেকে প্রতিটি দলই আমাদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করছে এবং পরবর্তীকালে আমরা আবার এই নির্যাতিত হওয়ার পরেও বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি জনগণের পক্ষে দাঁড়িয়ে কাজ করার, তারপরেও আমাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে, অপবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা কথা মনে রাখবেন যে আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, সবসময় পাশে থাকবো। হয়তো কোনো কারণে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা আমাদের অনিচ্ছাকৃত ভুল, এবং আমাদের উপরে যে জুলুম নির্যাতন করা হচ্ছে এটাও আপনারা খেয়াল করবেন। রাজনৈতিক সহিংসতার পাশাপাশি পোশাক শিল্পে অস্থিরতায় বাংলাদেশ থেকে বিলিয়ন ডলার মূল্যের বিদেশি অর্ডার প্রতিবেশী ভারত সহ প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম এবং কম্বোডিয়ায় চলে যাচ্ছে। এ অবস্থায় বড়দিন উপলক্ষে তৈরি পোশাকের স্প্রিং মৌসুমের অর্ডার থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে হারানো ইমেজ পুনরুদ্ধারের মাধ্যমে বিদেশি অর্ডার ফিরিয়ে আনতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সুনামকে কাজে লাগানোর তাগিদ বিজিএমইএর। সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট।
গার্মেন্টস সেক্টরে চলমান অস্থিরতায় আসন্ন স্প্রিং মৌসুমের পোশাক উৎপাদন নিয়ে বড় ধরনের জটিলতায় পড়েছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে প্রতি বছরই বাংলাদেশ স্প্রিং মৌসুমের 10 থেকে 12 বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার পেয়ে থাকে। শার্ট, প্যান্ট, কোট, জ্যাকেটের মতো সব ধরনের ফ্যাশনেবল আইটেম তৈরি হয় এই মৌসুমে। আর নভেম্বরের মধ্যে উৎপাদন শেষ করে পৌঁছাতে হয় বিদেশি বায়ারদের কাছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে তৈরি করা সংকটে অর্ডার অনেকটা কমে গেছে। এইসব অর্ডার ভারতসহ আরও কয়েকটি দেশে চলে যাচ্ছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। আমাদের অর্থনীতির জন্য এবং ভবিষ্যৎ ব্যবসা পরিকল্পনা এবং কীভাবে পরিচালিত হবে এটার জন্য আমাদের জন্য খুব দুঃখজনক একটা ব্যাপার। হয়তো আমরা কীভাবে এটাকে ফেরত আনবো এটা ডিপেন্ড করবে আমাদের বর্তমান সরকারের ভাবমূর্তি এবং ওনাদের অবস্থানের উপরে। বিজিএমই এর তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 8 মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় হয়েছে 25.26 বিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের এই সময়ের তুলনায় 4.95% প্রবৃদ্ধি হিসেবে 1.19 বিলিয়ন মার্কিন ডলার বেশি। মে মাসে রেকর্ড 3.5 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হলো। রাজনৈতিক অস্থিরতার কারণে পরের মাস থেকে ক্রমশ রপ্তানি কমেছে। শুধু স্প্রিং মৌসুম নয়, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত চলা ফল মৌসুমের অর্ডার নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। লেট স্প্রিং, হলিডে এবং ফলের অর্ডারে আমরা দেখতে পাচ্ছি আশানুরূপ অর্ডার আমরা পাচ্ছি না, এবং এই অর্ডারগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ সহ আমাদের যে কম্পিটিটর দেশগুলো আছে ওখানে চলে যাচ্ছে। ডিসেম্বর অনওয়ার্ড আমাদের প্রোডাকশনের জন্য যথেষ্ট অর্ডার নেই। প্রতি বছরই 50 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা থাকলেও কখনো তা সফল হতে পারেনি বিজিএমইএ। এক্ষেত্রে 42 থেকে 47 বিলিয়ন মার্কিন ডলারে সীমাবদ্ধ থাকছে। তবে চলতি বছর ইমেজ সংকটের কারণে রপ্তানি আয় আরও কমে যাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা চেয়েছে তারা। এই ইমেজ সংকটটা যাতে কাটিয়ে উঠতে পারে, কারণ আমাদের বর্তমান সরকার প্রধান ওয়ার্ল্ডে একজন ফেমাস ব্যক্তি, এবং ওনার ইমেজটাকে আমরা কাজে লাগিয়ে যাতে সামনে যাতে আমাদের যাতে একটা ভালো ফসল পেতে পারি। 2023 সালে তৈরি পোশাক খাতে রপ্তানি উন্নয়ন ব্যুরো 47.38 বিলিয়ন মার্কিন ডলার আয় দেখালেও এ নিয়ে দ্বিমত রয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের। রাজনৈতিক অস্থিরতায় চলতি বছরের জুন এবং জুলাই মাসে তৈরি পোশাক রপ্তানিতে যে ধস নেমেছিল তা চমৎকারভাবে কাটিয়েছে আগস্ট মাসে। এই এক মাসেই পোশাক রপ্তানি হয়েছে অন্তত 3.5 বিলিয়ন মার্কিন ডলার। আবার সেপ্টেম্বরে এসে শুরু হয়েছে অস্থিরতা। এই অস্থিরতা কাটানো না গেলে পুরো বছরের যে প্রবৃদ্ধি তা ধরে রাখা যাবে না, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। শ্রম অসন্তোষের মুখে যখন ভাবমূর্তি সংকটে দেশের তৈরি পোশাক শিল্প, তখন আবার দুঃসংবাদ দিচ্ছেন তাদের কাছে সুতা সরবরাহকারী উদ্যোক্তারা। তারা বলছেন কম দামে সুতা কিনতে ভারতমুখী হয়েছেন অনেক মালিক। এজন্য সরকারের ভুল বাণিজ্য কৌশলকে দায়ী করছেন বিটিএমএ। আর অর্থনীতিবিদরা বলছেন কাঁচামালের বিদেশ নির্ভরতা তৈরি পোশাকের বিশ্ব বাজার থেকে ছিটকে ফেলতে পারে বাংলাদেশকে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। গত 2-3 মাসে 1000 টনের মতো সুতা আমি ইন্ডিয়া থেকে নেগোসিয়েশন করেছি। বিগত দিনগুলিতে কিন্তু আমি বাংলাদেশ থেকে নিতাম। বার্তা পরিষ্কার, রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় সাশ্রয়ী মূল্যের সুতার যোগান নিশ্চিতে ভারতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা। প্রশ্ন হলো, যখন চাপ বাড়ছে কম সময়ের মধ্যে পণ্য সরবরাহের, তখন ঝুঁকি নিয়ে হলেও দেশীয় প্রতিষ্ঠান ছেড়ে সুতার জন্য কেন বিদেশমুখী হচ্ছেন তারা? বাংলাদেশের সুতার দাম এই মুহূর্তে $3.30 পার কেজি। ইন্ডিয়ার থেকে আমি গত সপ্তাহে এলসি করছি $2.77। ডিফারেন্স কত হলো? প্রায় 50-52-53 সেন্টের মতো। বিদেশ থেকে কম দামে সুতা কিনে তৈরি পোশাক শিল্প মালিকরা লাভবান হলেও তা বড় ধরনের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে দেশের সুতাকল মালিকদের। এমনকি দিন দিন কারখানা বন্ধের সংখ্যা বাড়ছে বলেও দাবি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমই এর। মিলগুলো যদি চলতে না পারে, মিলগুলো যদি ঠিক মতন বেতন ভাতা দিতে না পারে, এটা তো দায় দায়িত্ব একটা মালিকের না, এটা তো তার অদক্ষতার কারণে হয় নাই,
এটা যদি এই সিস্টেমের ফেলিওরের জন্য আমি ফেল করি, এটা তো দায়িত্ব আমি নিব না। কেন বাজার থেকে ছিটকে পড়ছেন দেশের সুতাকল মালিকরা? তাদের জবাব, 2026 সালে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির স্বপ্নে ভর করে গত জানুয়ারি থেকে 43টি খাতের কোনোটিতে রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা তুলে দেয়, আবার কোনোটিতে কমিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে জ্বালানি সংকটে সক্ষমতার অর্ধেক বন্ধ রাখায় বেড়ে যাচ্ছে সুতার উৎপাদন খরচ, আর এই সবই প্রতিযোগিতার বাইরে ঠেলে দিচ্ছে তাদের। ওরা যেভাবে ওদের কস্টিং করে, সে যদি তার কস্ট প্রাইসে বা বিলো কস্ট প্রাইসেও যদি আমাকে পণ্য দেয়, তারপরে কিন্তু তার ইনসেন্টিভ আছে। সো ইনসেন্টিভসটাকে ধরে সে উল্টা কস্টিং করতেছে। তার যেসব পলিসি বেনিফিট আছে সেগুলো ধরে সে যে সুতার কস্টিং বা কাপড়ের কস্টিংটা করে, সেটা আমার চেয়ে অনেক বেটার। অর্থনীতিবিদরা বলছেন, সুতার মতো কাঁচামালের বিদেশ নির্ভরতা দিন শেষে হুমকির মুখে ফেলতে পারে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পকে। নীতির কারণে এই আমাদের তৈরি পণ্যের দামটা বাড়ে বা বেশি হয়, এবং এটার কারণেই যদি আমাদের আর্মিজি সেক্টরে আমাদের সুতাটাকে ব্যবহার করতে না পারে, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি যে এখানে আসলে সমাধান একটাই, সেটা হলো যে আমাদের এই সুতার দামটা যাতে কম থাকে, এটার জন্য ইনসেন্টিভ দেওয়া। আর এই ইনসেন্টিভ দেওয়া মানে আসলে একটা বিনিয়োগ। প্রতিযোগিতার বিশ্ববাজারকে আমলে নিয়ে দ্রুত বাণিজ্য নীতি কৌশল পরিবর্তনের তাগিদও তাদের। কিন্তু আমাদের এই কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গতিশীলতার ঢাকা নগরীতে এখনো মন্থর গতিতে চলছে রাষ্ট্রায়ত্ত গণপরিবহন প্রতিষ্ঠান বিআরটিসি। যদিও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে যাত্রীর চাপ, সেই তুলনায় বিআরটিসির বাস যেন থেকেও নেই। অভিযোগ আছে নাগরিকদের সেবা দিতে ব্যর্থ সরকারি এই প্রতিষ্ঠানটি, আর তাই বিআরটিসিকে ঢেলে সাজানোর পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। আল কাসিরের রিপোর্ট। রাজধানীর শনিরাখড়া বাস স্ট্যান্ডের চিত্র এটি। কাঙ্ক্ষিত বাস পেতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা, এরপর বাসে ওঠার জন্য হুড়োহুড়ি, প্রাণান্তকর চেষ্টা। নিত্যদিনই লেগে থাকে এমন প্রতিযোগিতা। ব্যস্ত সময়ে যাত্রীর এমন চাপ শহরের প্রায় সবগুলো বাস স্টপেই দেখা যায়। যাত্রীর চাপের তুলনায় বাসের সংখ্যা খুবই কম। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, গণপরিবহনের এমন সংকটকালে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসির ভূমিকা কি? এইসব দিকে বিআরটিসির বাসটা নাই, কিন্তু এইদিকে প্রচুর যাত্রী। কাজলা শনিরাখড়া এই যাত্রীদের জন্য মানে গাড়িতে ওঠাতে একটা কষ্টসাধ্য বিষয়। লোকাল বাস এখন চলাচল করছে, আমাদের ভোগান্তি হচ্ছে খুব পরিমাণে। মহিলারা উঠতে পারছে না, রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, প্রচুর ঝামেলা হয়। বিআরটিসি বাসটা হলে আমাদের একটু সুবিধা হয়। এমন পরিবহন সংকটের মুহূর্তে বিআরটিসির বিরুদ্ধে আছে মানুষের নানা অভিযোগ। নির্দিষ্ট স্টপে গাড়ি না থামা, সময় মতো গাড়ি না পাওয়া সহ আরও বিস্তর অভিযোগ। বিআরটিসির মূল সমস্যাটাই হলো এখন জনবল কম। হাফ ভাড়া মাঝে মাঝে নেয় আর মাঝে মাঝে নেয় না। ফ্যান আছে একটা ভালো, ওইটা ভালো না। রাতের বেলা যদি বিআরটিসিটা অ্যাভেলেবেল হয় তাহলে সুবিধা হয় আর কি। সারাদিন যে পরিমাণে থাকে সন্ধ্যার পরে এরকম পাওয়া যায়। বিআরটিসির তথ্য বলছে, ঢাকা মহানগরীর 39টি রুটে সংস্থাটির সচল বাসের সংখ্যা 409টি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাড়ায় আছে 121টি। স্টাফ বাস হিসেবে চলছে 233টি, মেরামতের জন্য 62টি, আর অচল অবস্থায় ডিপোতে আছে 12টি বাস। একেবারেই সীমিত গাড়ি, কিন্তু বিআরটিসির প্রতি মানুষের চাহিদা অনেক বেড়ে গেছে। একসময় বিআরটিসি তো আপনি 32 কোটি টাকা ইনকাম, তার মানে আর এখন 52 কোটি টাকা, তার মানে যাত্রীর সংখ্যা অলমোস্ট অনেক বেড়েছে। বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বিআরটিসি। 2023-24 অর্থ বছরে সরকারি এই প্রতিষ্ঠানটি লাভ করেছে 25 কোটি 4 লাখ টাকা, আর 2022-23 অর্থ বছরে তাদের লাভের পরিমাণ ছিল 47 কোটি 71 লাখ টাকা। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থেকে বিআরটিসিকে আরও গতিশীল করার আশ্বাস দিলেন বর্তমান চেয়ারম্যান। বহরে থাকা গাড়িগুলো সচল করে ঋণ পরিশোধ সক্ষমতা বৃদ্ধি করাই বড় চ্যালেঞ্জ বলছেন তিনি। কোনো গাড়ি হারাইতে দেওয়া যাবে না। আমার একটা স্লোগান আছে, গাড়ি বসার আগে ম্যানেজার বসে যাবে। নতুন করে যে গাড়িগুলো যে যুগ হওয়ার কথা, সেগুলোকে আমরা যেন যথাসময়ে যেন আমরা পাইতে পারি, তাইলে বিআরটিসি আরও অনেক দূর এগিয়ে যাবে। তো আমার চ্যালেঞ্জ হলো যে একবারে দুর্নীতিমুক্ত বিআরটিসি করা। যাত্রী সেবা উন্নয়নে বিআরটিসিকে ঢেলে সাজানোর পরামর্শ দিচ্ছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। বলছেন, নাগরিক সেবা প্রদানে বিআরটিসিকে জোর দিতে হবে অপারেশনস বিভাগে। বিআরটিসির যে অনিয়ম অব্যবস্থাপনা, এটা অনেকটা ডিপ রুটেড আমি বলবো। নাগরিক সেবা দেওয়ার জন্য অপারেশন প্ল্যান লাগে। আমি মনে করি তাদের এই অপারেশন প্ল্যানটা আসলে পরিপক্ক না। বিআরটিসির দায়িত্বে যারা আছে এবং টপ ম্যানেজমেন্ট, সেখানে আসলে গণপরিবহন কিভাবে পরিচালনা করতে বুঝেন, এই ধরনের লোককে কিন্তু আনতে হবে। মেট্রো রেলের সুবাদে যেখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছে মানুষ, সেখানে এখনও খুঁড়িয়ে চলছে লাল বাস। তবে বহরে নতুন 340টি সিএনজি চালিত এসি বাস যুক্ত হলে ফিরতে পারে গতি। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।
বিশেষ ক্ষমতা আইনে চুক্তিবদ্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় কমিটি। মন্ত্রণালয় ও পিডিবিকে 1 সপ্তাহের মধ্যে তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। বিকেলে চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে নানা বিতর্ক আর সমালোচনার জন্ম দিয়েছে দায় মুক্তির আইন হিসেবে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন। 2010 সালে করা আইনটি 2 বছরের জন্য পাশ হলেও দফায় দফায় সংশোধনী এনে মেয়াদ বাড়ানো হয় 16 বছর পর্যন্ত। আর এই আইনের বলেই কোনো দরপত্র ছাড়াই নিজেদের পছন্দ মতো ব্যক্তিদের কাজ দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি এ আইনের অধীনে সম্পাদিত কার্যক্রম নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগও ছিল না। ক্ষমতার পালাবদলের পর বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটের অভিযোগ নিয়ে নড়েচড়ে বসে অন্তর্বর্তী সরকার। গত 18 আগস্ট আইনটির অধীনে নতুন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রসহ কেনাকাটা নিয়ে চুক্তিগুলোর পর্যালোচনায় গঠন করা হয় জাতীয় কমিটি। কমিটি গঠনের 11 দিনের মাথায় সোমবার বিকেলে প্রথমবার বৈঠকে বসে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 5 সদস্যের জাতীয় কমিটি। বৈঠক শেষে গণমাধ্যমকে কমিটির প্রধান জানান, বিশেষ আইনের অধীনে হওয়া চুক্তিগুলোর বিস্তারিত তথ্য দিতে মন্ত্রণালয় ও পিডিবিকে 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। বিশেষ বিধান আইনের অধীনে চুক্তিবদ্ধ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা চাচ্ছি ফ্রম দ্য ডিপার্টমেন্ট, ফ্রম দ্য মিনিস্ট্রি অ্যান্ড দ্য পিডিবি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ওদের কাছে তো ডেটা রেডিলি অ্যাভেলেবল, সো দে ক্যান ফার্নিশ আস উইথ দ্য ডেটা অ্যান্ড দ্য ইনফরমেশন দ্যাট উই নিড রাইট এট দিস মোমেন্ট। আহ্বায়ক জানান, আদানি সহ বিশেষ আইনের অধীনে হওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি পর্যালোচনা করবে কমিটি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে সুপারিশ দেওয়া হবে। যেগুলো কন্ট্রোভার্সিয়াল ওইগুলো আমরা রিভিউ করবো, যেগুলো কন্ট্রোভার্সিয়াল ওনার কাছে মেয়াদ শেষ হয়ে গেছে, তাই না? এগুলো এখন ওগুলো এক্সামিন না করে তো বলতে পারবো না, রিভিউ না করে বলতে পারবো না। অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস। অ্যাকশনই কথা বলবে, কাজই কথা বলবে। কমিটি তো করছে সেই জন্যই, ওগুলো এক্সামিন করে রিভিউ করে রিকমেন্ডেশন দেওয়ার জন্য। রিকমেন্ডেশন দেওয়ার পর গভর্নমেন্ট তার কোর্স অফ অ্যাকশন সে ডিসাইড করবে। আগামী 28 সেপ্টেম্বর বিদ্যুৎ ভবনে বসবে চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটির দ্বিতীয় বৈঠক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকারের সময় পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পদায়ন ও আর্থিক সুবিধা দেওয়ার লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে সরকার। 3 মাসের মধ্যে কমিটিকে সুপারিশ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, কর্মক্ষম কর্মকর্তাদের পদায়ন সহ আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। বিদায়ী আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে বাধ্যতামূলক অবসর, পদোন্নতি বঞ্চিত হয়ে অবসরে যাওয়া কিংবা সিনিয়র হয়েও জুনিয়রদের অধীনে বাধ্য হয়ে চাকরি জীবন পার করেছেন এমন সরকারি কর্মকর্তার সংখ্যা অনেক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পুনরায় বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং পদ ও পদোন্নতি অনুসারে প্রাপ্ত সরকারি আর্থিক সুযোগ দাবি করেছেন এমন 2500 কর্মকর্তা। বঞ্চিত এসব অবসরপ্রাপ্ত কর্মকর্তার ব্যাপারে যৌক্তিক সিদ্ধান্ত নিতে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে এরই মধ্যে একটি কমিটি গঠন করেছে সরকার। 2009 থেকে গত 4 আগস্ট পর্যন্ত পদোন্নতি বঞ্চিত এমন কর্মকর্তাদের বিষয়ে তথ্য নিয়ে কমিটি 3 মাসের মধ্যে সুপারিশ দেবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটির সাথে আরও 4 জন কর্মকর্তাকে দেওয়া হয়েছে, তারা অতিরিক্ত সচিব লেভেলের 4 মন্ত্রণালয়ের। একটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়, একটা ক্যাবিনেট ডিভিশন, আরেকটা হলো অর্থ মন্ত্রণালয়, আরেকটা হলো আইন মন্ত্রণালয়। 2009 সাল থেকে 4 আগস্ট 2024 এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। গোয়েন্দা তথ্য এবং তাদের কর্মজীবন পর্যালোচনার ভিত্তিতে কর্মক্ষম অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নানা ক্ষেত্রে পদায়ন ও আর্থিক সুবিধা দেওয়া হতে পারে বলেও জানান তিনি। নিয়মিত চাকরিতে থাকলে এই পদে যেতে পারতাম, এতদিনে এই পদে আমি ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতাম। আমি পেনশনে চলে গেছি, পেনশনের সময় পিআরএলে আমার যে অ্যামাউন্টটা এটা বেড়ে যেত। এই কমিটি যেভাবে সুপারিশ করবে ওইভাবেই পাবে। 2500 মধ্যে আমিও একজন, তা আমাকে তো যে কোনো কারণে নিয়ে আসছে। সরকার যদি মনে করে কাউকে ফিট থাকে, সব দিক দিয়ে ঠিক আছে, এনএসআই রিপোর্ট ঠিক আছে,
তাহলে তাদেরকে আমার মনে হয় সরকার কাজে লাগাবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে বলেও জানান সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সাচিবিক সহায়তা জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পুলিশ ও প্রকৌশল বিশেষজ্ঞদের রাজধানীর যানজট নিরসনের উপায় খুঁজে বের করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2 সিটির ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় ঢাকার 2 কোটি মানুষের ট্রাফিক সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করার নির্দেশনা দেন তিনি। লাখো নবী প্রেমীর অংশগ্রহণে চট্টগ্রামে হয়ে গেল যশনে জুলুসের বর্ণাঢ্য র্যালি। বিশ্বনবীর পৃথিবীতে আগমন উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের 52তম আয়োজনে জনসমুদ্রে পরিণত হয়। বৈষম্যহীন নতুন দেশ গড়ার পাশাপাশি যুদ্ধমুক্ত বিশ্ব করতে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। মুখে রাসূলের শানে দরুদ ও সালাম, তারুণ্যের হাতে কালেমা খচিত ব্যানার ও পতাকা। নতুন বাংলাদেশের সড়ক আর অলিগলিতে নতুন প্রজন্মের কণ্ঠে একই আওয়াজ, একই সুর। বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবীর আগমন ও ওফাতের দিনটি স্মরণে আয়োজিত জশ্ন জুলুসের র্যালিতে লাখো নবীভক্তের ঢল নামে চট্টগ্রাম নগর জুড়ে। পাকিস্তান থেকে আসা আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ ও হাশেম শাহকে বহনকারী আয়নায় ঘেরা ফুলে সাজানো গাড়িটি খানখা থেকে বের হয় সকাল 9:30টার দিকে। শোভাযাত্রাটি যখন মুরাদপুরে, তখন দক্ষিণ ও উত্তর চট্টগ্রাম, 3 পার্বত্য জেলা এবং কক্সবাজার সহ সারা দেশ থেকে আসা লাখো ধর্মপ্রাণ মানুষের স্রোত নামে নগর জুড়ে। প্রদক্ষিণ করে 5 থেকে 6 কিলোমিটার এলাকা। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ করার প্রত্যয় সবার মুখে। সম্মত হয়ে আমি এতটুকু গর্ব করতে পারি, কারণ আমার নবী এসেছে বলে আমরা এত কিছু পেয়েছি। আল্লাহ বলতেছে, আমি যতটুকু পর্যন্ত রব্বুল আলামিন, আমার রাসূল ততটুকু পর্যন্ত রাহমাতুল লিল আলামিন। আজকে যে দোয়া আমরা প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে, ইনশাআল্লাহ আমাদের দেশ শান্ত সুস্থ হয়ে যাবে। আমরা চাই দেশের শান্তি সমৃদ্ধি, দেশের সবাই একসাথে সুন্দর করে চলি। এই ঈদুল মিলাদ উসিলায় মুসলমানরা যে জামায়াত হয়েছে, এই উসিলায় বাংলাদেশের শান্তি বর্ষিত হোক। সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলামের বড় দৃষ্টান্ত। তাই মহানবীর আদর্শে উজ্জীবিত হয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশের কথা জানান আয়োজক ও ইসলামী চিন্তাবিদরা। রাসূল পাকের শুভাগমনটা হয়েছে সম্প্রীতির জন্য, এবং সেটা তিনি মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করার পর মদিনা সনদ, একটা লিখিত সনদ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম, যেটা বিভিন্ন ধর্মের মানুষকে একটি রাষ্ট্রের অনুগত থেকে প্রজা হিসেবে থাকবার। চট্টগ্রামের বুলওয়ার দিকের পাড় থেকে খানকায় কাদরিয়া সঈদিয়া তৈবিয়া থেকে এই জুলুস 74 সনে বের হয়েছিল, ধারাবাহিকভাবে চলে আসতেছে। হযরত মুহাম্মদ মুস্তাফা सल्लल्लाहु अलैहि वसल्लम के विलादत का दिन है और उस निस्बत से आज हम एक अजीम शान जुलूस जो है चाटगाम के अंदर इसका एहतमाम हुआ है। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে 1974 সাল থেকে মহানবীর প্রতি ভালোবাসায় প্রতি বছর হয়ে আসছে এই বিশাল কর্মযজ্ঞের আয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার সৃষ্টির প্রতি বৈষম্য করে না এবং উত্তম আচরণ করে। এই হাদিসের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবীকে স্মরণে রাজধানীতেও বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। যশনে জুলুসের পাশাপাশি আয়োজন করা হয় ওয়াজ মাহফিল, সেমিনার, মিলাদ ও দোয়ার। সহকর্মী মেহেদি হাসান ও আলতাফ হোসেনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানিয়েছেন রিপোর্টার আলামিন তুষার। কেউ পায়ে হেঁটে, কেউ মোটর সাইকেলে, আবার কেউ ট্রাক কিংবা পিকআপে। ঐতিহ্যবাহী জশ্নে জুলুসে অংশ নিলেন বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের দিনের খুশিতে দিনটিকে ঘিরে প্রতি বছরের মতো এবারও রাজধানীর মোহাম্মদপুর, রমনা, গ্যান্ডারিয়া সহ বিভিন্ন স্থানে ছিল বর্ণাঢ্য আয়োজন। যে মহানবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাআলা এই জগতের কিছুই সৃষ্টি করতেন না, সেই রহমত ও শান্তির নবীর উসিলায় যেন সমগ্র পৃথিবীতে শান্তি বিরাজ করে, এমনটাই প্রত্যাশা জুলুসে অংশগ্রহণকারীদের। বলছিলেন নবীর প্রেমে সিক্ত হয়ে নিজের জীবনে এক অন্যরকম প্রশান্তি খুঁজে পান তারা। সমস্ত কিছু আনন্দিত, এই জন্য আমরা আজকে জুলুসে আপনি আগমন করেছি। শুকরিয়া আদায়ের জন্য আমরা আজকে আনন্দ মিছিল জশ্নে জুলুস বের করেছি। দয়ার নবী মায়ের নবীর আগমন আজকে, এই দিনে আমরা জুলুস করব, আমরা সবাই আনন্দিত হব। বাংলাদেশ সহ প্রায় 152টি দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পালন করছি। এদিনের মহত্ব যার জন্য সেই মহামানবের জীবন আদর্শ, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মেনে চলার আহ্বান শেষ রাসূলের উত্তরসূরিদের। সঙ্গে সবার মতের গুরুত্ব দেওয়া এবং মতবিরোধ হলেই বিশৃঙ্খলা সৃষ্টির শিক্ষা ইসলাম দেয় না বলেও সবাইকে মনে করিয়ে দেন তারা। বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠার মাধ্যমে ওনার আগমন হয়েছিল। এই ঈদ মিলাদুন্নবীর এই দিনে আমরা সারা পৃথিবীর মানুষকে যেন জাগিয়ে তুলি আমার নবীর আদর্শের মাধ্যমে। নবীর আদর্শ, নবীর সিরাতকে যেন আমরা ধারণ করতে পারি, মানুষকে নবীর প্রেম এবং ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতির মাধ্যমে এই পৃথিবীতে যেমন শান্তি কায়েম করতে পারি, সেই বার্তাই দেওয়ার জন্য আজকে আমাদের এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজনের। বাংলাদেশের সব ধর্ম ও মতের মানুষদের স্বাধীনভাবে অনুষ্ঠান আচার পালনের অধিকার রয়েছে বলেও জানান আয়োজকরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ 40টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন শিক্ষক কর্মকর্তারা। স্থবির হয়ে পড়েছে একাডেমিক কার্যক্রম, সেশন জট সহ তৈরি হয়েছে প্রশাসনিক সংকট। এদিকে উপাচার্য নিয়োগের দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। উপাচার্যের নিয়োগের দাবিতে দফায় দফায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে আবারও উত্তাল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এমনকি ব্লকেট কর্মসূচির মতো আন্দোলনের ডাক দেন শিক্ষার্থীরা। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশিদ সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ 40টি পদে থাকা শিক্ষকরা পদত্যাগ করেন। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, ভেঙে পড়েছে প্রশাসনিক কার্যক্রমও। এমন পরিস্থিতিতে উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তদন্তের রিপোর্ট কবে আসবে তা আমাদের দেখা বিষয় না, ক্লাস যেন চলে 1 অক্টোবরের মধ্যে তা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা আশা করব অতি দ্রুত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অভিভাবক শূন্যতা কাটিয়ে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম শুরু করা হবে। আমরা ইতিপূর্বে মানববন্ধন করেছি এবং আমরা আলটিমেটাম দিয়েছি 48 ঘন্টার। যদি এ দাবিটি পুনরায় না মানা হয় তাহলে আমরা হয়তো উত্তরবঙ্গ ব্লকেটের মতো কর্মসূচিতে এগিয়ে যাব। রেজিস্ট্রার বলছেন, উপাচার্য নিয়োগ দেয়া না হলে বিশ্ববিদ্যালয়ে কোনো কার্যক্রমই চালানো সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের যারা আছে শিক্ষক, কর্মকর্তা, ছাত্র, সবার হয়তো একটা আবেগের, যেহেতু আবু সাইদের বিষয়ে একটা আবেগের স্থান হয়ে বসে আছে। সব কারণেই সবাই আমরা প্রত্যাশা করি যে এখানে একজন উপাচার্য অতি দ্রুত নিয়োগ হবে। গুরুত্বপূর্ণ পদ থেকে শিক্ষকদের পদত্যাগের পর 1 মাসও স্বাভাবিক হয়নি ক্লাস পরীক্ষা। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা প্রায় 9000। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল দুপুর 12টায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার মডার্ন মোড়ে মহাসড়ক অবরোধ করে ভিসি নিয়োগের দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা। এতে সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে আজও ভিসি নিয়োগ না হওয়ায় ভেঙে গেছে একাডেমিক ও প্রশাসনিক কাঠামো। দফায় দফায় আলটিমেটাম দিয়েও কোনো সুরাহা না হওয়ায় উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করা হয়। আমরা
আজকে আমরা যে মনার মোড়ে দাঁড়িয়েছি আবু সাইদের ক্যাম্পাস থেকে, এর মূল পিছনে আমাদের একটাই দাবি, সেটা হলো আমাদের বিসি নিয়োগ প্রয়োজন। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একদম অচল অবস্থা হয়ে গেছে, যেখানে আপনার প্রশাসনের কেউ নেই, আমাদের বিসি নেই, আমাদের প্রক্রিয়ার বডি নেই, যার ফলে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বা একাডেমিক কার্যক্রমগুলো আমরা যে শিক্ষা ব্যবস্থায় ফিরে যাব বা লেখাপড়া করব, সেই অবস্থা এখনো তৈরি হয়নি। উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেয়া হয়েছে একজন সিনিয়র শিক্ষককে। এরপরই স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। শিগগিরই একাডেমিক কার্যক্রমে গতি ফিরবে বলে আশা শিক্ষার্থীদের। আর শিক্ষকরা বলছেন, সেশন জট কমাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা 39 জন শিক্ষক পদত্যাগ করেন। এতে স্থবির হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে একজন সিনিয়র শিক্ষককে। এর পরপরই স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। শিগগিরই একাডেমিক কার্যক্রমে গতি ফিরবে বলে আশা শিক্ষার্থীদের। আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা বিশ্ববিদ্যালয়ের যে অভিভাবক ফিরে এসেছেন এবং এর যে ফলাফল, আমরা ইতিবাচক ফলাফল আমরা পাবো। শিক্ষার্থীদের একমাত্র দাবি হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের 6 মাসের সেমিস্টারটাকে 4 মাসে করে সেশন জটটা নিরসনের। থিয়েটার ফাইনাল আমরা রুটিন পেয়েছি এবং অন্যান্য ব্যাচে যারা আছেন তারাও রুটিন পেয়েছে, তারাও এক্সাম দিচ্ছে। সেশন জট কমাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ, জানান শিক্ষকরা। খুব দ্রুত যেন ছাত্রদের যে সেশন জটের বিষয়টি রয়েছে সেটাকে যতটা পারা যায় কমিয়ে নিয়ে আসা এবং ক্লাস পরীক্ষাকে খুব দ্রুততার সাথে শেষ করা, এটা আমাদের মূল লক্ষ্য। দীর্ঘকাল ধরে তাদের সেমিস্টারগুলো শেষ হচ্ছে না, এই ব্যাপারে আমরা একটা ফলপ্রসূ এবং রুটিন করতে পারবো, যেটা রুটিনে আমরা হয়তো অনলাইনেও ক্লাস থাকবে এবং অফলাইনে ক্লাস অ্যাজ ইউজুয়াল রুটিন যেটা আছে সেটা তো চলবেই। বর্তমানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 9টি অনুষদে শিক্ষার্থীর সংখ্যা 12,000। সময় সংবাদ, দিনাজপুর। সরকারের পক্ষ থেকে ডিমের দাম 11 টাকা 87 পয়সা বেঁধে দিলেও প্রভাব নেই বাজারে, বিক্রি হচ্ছে আগের বাড়তি দরেই। এদিকে বেঁধে দেয়া দামে সোনালী মুরগি বিক্রি হলেও বেশিতে কিনতে হচ্ছে ব্রয়লার। প্রাণী সম্পদ অধিদপ্তরের দাম নির্ধারণকে অযৌক্তিক মনে করছেন প্রান্তিক খামারিরা। মুরগির বাজার স্থিতিশীল রাখতে গত মার্চে 1 কেজি ব্রয়লারের খুচরা মূল্য 175 টাকা 30 পয়সা নির্ধারণ করে দেয় তৎকালীন সরকারের কৃষি বিপণন অধিদপ্তর। একই সঙ্গে প্রতি কেজি সোনালীর দাম 262 টাকা আর প্রতিটি ডিমের যৌক্তিক মূল্য 12 টাকা নির্ধারণ করে দেয় সংস্থাটি। 6 মাস পরে এসে ডিম মুরগির দাম আবার নির্ধারণ করল নতুন অন্তর্বর্তী সরকার। এবার প্রতি কেজি ব্রয়লারের খুচরা মূল্য নির্ধারণ করে দিল 179 টাকা 59 পয়সা। সোনালী মুরগির দাম 269 টাকা 64 পয়সা আর প্রতিটি ডিমের দাম 12 টাকা থেকে কমিয়ে 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে দিল প্রাণী সম্পদ অধিদপ্তর। রোববার দাম নির্ধারণের পর সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিয়ে ব্রয়লার ও ডিম কিনতে হচ্ছে ভোক্তাকে। ব্রয়লার হলো 185 থেকে 90 টাকা, গত সপ্তাহ ছিল আপনার 170 টাকা 75 টাকা। ওখান থেকে আমি 5 টাকা লাভ করে বিক্রি করি, ওখান থেকে যদি না আসে তাহলে আমরা এখানে কিভাবে বিক্রি করব? ডিমের হালি আগে ছিল 150 টাকা, এখন আরো বাড়ছে। আশা করছিলাম দাম কমবো তত্ত্বাবধায়ক সরকার আসাতে, তো সেই তুলনায় দাম দেখতেছি আরো বাড়তেছে। প্রান্তিক খামারিদের সংগঠন বিপিএ বলছে এমন অযৌক্তিক দাম নির্ধারণের কারণে বাজার আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে। একই সঙ্গে সংগঠনটির প্রশ্ন, 168 টাকা 91 পয়সায় যে ব্রয়লার বিক্রি করবেন খামারি, তা কয়েক হাত বদল হয়ে কিভাবে 179 টাকা 59 পয়সায় বিক্রি করবেন খুচরা বিক্রেতা? বাজারে এটা মূল্য নির্ধারণ কাজে আসবে না, এটা বাজারকে আরো অস্থির করে তুলবে, এটা বাজারের সাথে সামঞ্জস্য নয়। যদিও রোববার দেয়া প্রাণী সম্পদ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতাদের সমন্বয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মতামতের ভিত্তিতে ডিম ও মাংসের যৌক্তিক দাম নির্ধারণ করা হয়েছে। জিন্নাত আরা জশওয়া, সময় সংবাদ, ঢাকা।
রংপুরে সরকারি খাদ্য গুদাম থেকে কোটি টাকার চাল গম গায়েব। হদিস নেই ৯,৫৪৪টি খালি বস্তার। তদন্তে দুর্নীতির প্রমাণ পেয়েছে ৫ সদস্যের কমিটি। এ ঘটনায় উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সহ ৩ জনের বিরুদ্ধে মামলাও হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। খামালে আমাদের বস্তাগুলো যেভাবে থাকার কথা, কিছু কিছু খামালে বস্তাগুলো খাড়া করে রাখে, উপরে বস্তা ঢালে, মধ্যে গ্যাপ সৃষ্টি করা হয়েছে। রক্ষকই যখন ভক্ষক, যার দায়িত্ব ছিল উপজেলা খাদ্য গুদাম সংরক্ষণের, তিনি লাপাত্তা করেছেন প্রায় ১৪৫ মেট্রিক টন চাল ও গম। রংপুর সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিস ফাতেমাকে কুড়িগ্রামে বদলি করে তার জায়গায় দায়িত্ব দেয়া হয় নুরুন নবী বাবুকে। তবে দীর্ঘদিনেও দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন কানিস ফাতেমা। এরপরেই তার বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা খাদ্য অফিস। ১২ সেপ্টেম্বর তদন্ত কমিটি জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, গুদামে প্রায় ১৪৫ মেট্রিক টন চাল ও গম ঘাটতি রয়েছে। একই সঙ্গে হদিশ নেই ৯,৫৪৪টি খালি বস্তার। উধাও হওয়া চাল, গম ও খালি বস্তার বাজার মূল্য প্রায় ১,৮৫,০০,০০০ টাকা। ওসিএলএসডি, ওনার সঙ্গে একজন নিরাপত্তা প্রহরী এবং লেবার সর্দারকে আমরা মনে করতেছি যে এইগুলোর সাথে জড়িত। এ ঘটনায় সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিস ফাতেমা, নিরাপত্তা প্রহরী চঞ্চল ও শ্রমিক সর্দার রবিউলকে আসামি করে রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। এছাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিস ফাতেমাকে বরখাস্ত করেছে খাদ্য অফিস। তবে শ্রমিক সর্দার রবিউলের দাবি, উধাও হওয়া খাদ্যশস্য গুদামে ঢুকানোই হয়নি। খাতা কলমে দুর্নীতি করেছে কানিস ফাতেমা। মিলারের মাল আছে 2 গাড়ি, এখন ওখানে যদি আপনি 4 গাড়ির বিল দেন, ওটা কি লেবার দেখা জানবে? ওইভাবে ওরা বিল করি নিয়েছে। ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আপাতত ধারণা করা হচ্ছে যে ৩ জনই জড়িত, এবং পরবর্তীতে যদি মনে হয় দুদক এসে তদন্ত করবে এবং সেখানে যদি আরও তথ্য উপাত্ত উঠে আসে তো সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। দীর্ঘদিন বিচারহীনতার কারণে এই সিন্ডিকেট শক্তিশালী হয়ে উঠেছে বলে মনে করেন কৃষক নেতা। আমরা মনে করি যে আসলে এখানে শুধুমাত্র ৩ জন ব্যক্তি জড়িত নেই, উপর থেকে নিচ পর্যন্ত এখানে অনেকেই জড়িত রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সরকারি খাদ্য গুদামের চাল, গম আত্মসাতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে খাদ্য বিভাগ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। ৩ বছরের বেশি সময় ধরে অচল রংপুরের অঞ্চলের 4টি চিনিকল। লোকসানের অজুহাত ও আধুনিকায়ন করে চালুর কথা বলা হলেও তা আলোর মুখ দেখেনি। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সংকটে পড়েছেন হাজারো শ্রমিক। অভিযোগ উঠেছে, চিনির বাজার নিয়ন্ত্রণ করতেই বহুজাতিক কোম্পানিগুলো তৎকালীন সরকারের সঙ্গে আতাত করে পরিকল্পিতভাবে এসব চিনিকল বন্ধ করেছে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। নষ্ট হয়ে গেছে কারখানার টিনের ছাদ, মরিচা পড়েছে অধিকাংশ যন্ত্রপাতিতে। অনেক যন্ত্র ঢেকে রাখা হয়েছে পলিথিন দিয়ে। একসময়ের কর্মমুখর রংপুরের শ্যামপুর সুগার মিলের বর্তমান চিত্র এটি। বাইরের ছবি আরো ভয়াবহ। পুরো কারখানাকে আবৃত করে রেখেছে ঝোপঝাড় জঙ্গলে। অলস পড়ে থাকতে থাকতে নষ্টের পথে অসংখ্য যানবাহন। যে কজন কারখানার দেখভালের দায়িত্বে আছেন তাদেরও বেতন বন্ধ 5 মাস ধরে। অথচ 60-এর দশকে গড়ে ওঠা সব কারখানাই উত্তরাঞ্চলের অর্থনীতির বড় শক্তি ছিল। ওয়ার্কশপের কতগুলো জিনিস, ইলেকট্রিকের জিনিস, এগুলা দীর্ঘদিন থেকে বন্ধ হওয়া থাকাতে এগুলা নষ্ট হওয়ার পথে চলছে। এখানে আমরা সিকিউরিটি গার্ড 33 জনের মতন আছি, অন্য স্টাফ মিলি 50 জনের মতন। হ্যাঁ, তাতে আমরা সিকিউরিটি গার্ডেরা খুব কষ্টের মধ্যে আছি। আমাদেরকে যত তাড়াতাড়ি এই বেতনটা পরিশোধ করলে ভালো হয়। 2020 সালে শ্যামপুর সুগার মিলের মতো লোকসানের অজুহাত দেখিয়ে রংপুর বিভাগের 4টি সুগার মিল বন্ধ করে দেওয়া হয়। বলা হয়েছিল আধুনিকায়নের মধ্য দিয়ে এসব মিল পুনরায় চালু করা হবে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও একসময় এই অঞ্চলের অর্থনীতিতে অবদান রাখা এসব সুগার মিল চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বন্ধ হওয়া রংপুর বিভাগের 4টি চিনিকলের প্রতিটির দৈনিক আখ মারাইয়ের সক্ষমতা ছিল গড়ে 1,500 মেট্রিক টন, আর বছরে প্রতিটির চিনি উৎপাদন সক্ষমতা ছিল 11,000 মেট্রিক টন। দেশের চাহিদার বড় অংশ যোগান আসত এসব চিনিকল থেকে। শ্রমিক নেতারা বলছেন, চিনির বাজার নিয়ন্ত্রণ করতেই বহুজাতিক কোম্পানিগুলো তৎকালীন সরকারের সঙ্গে আঁতাত করে পরিকল্পিতভাবে এসব চিনিকল বন্ধ করেছে। এই মিলের সঙ্গে আমাদের আখচাষী, কৃষক, তারপরে শ্রমিক, লেবার, গাড়ি সবাই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই মিলটা বন্ধ হওয়ার পরে আমাদের এলাকায়
অনেকটা মনে করেন নিস্তব্ধ হয়ে গেছে। কর্পোরেট ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার করে এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে আজকে এগুলো যদি অরিজিনালি আমাদের টিসিবির হাতে বা কর্পোরেশনের হাতে যদি দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে এই মিলগুলো চালু করা সম্ভব। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন এরই মধ্যে কারখানাগুলোর সক্ষমতা, জনবল সহ নানা বিষয় যাচাই বাছাইয়ে গঠন করা তদন্ত কমিটি চিনিকলগুলো পরিদর্শন করেছেন। ফিজিবিলিটি স্টাডি একটা কমিটি গঠন করা হয়েছিল, কমিটি মিলে আসছিল, কিছু সদস্য আসছিল, বিভিন্ন তথ্য নিয়ে গেছে। আর আশা করতেছি এটা একটা উদ্যোগ পজিটিভ হলে ইনশাল্লাহ চালু হবে বলে আশা করতেছি। রংপুর বিভাগের 4টি চিনিকলের শ্রমিকের সংখ্যা ছিল প্রায় 1 লাখ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। অন্তত 200 পরিবার তাদের বাড়িঘর সরিয়ে নিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীদের অবৈধভাবে বালু তোলাই ভাঙনের প্রধান কারণ। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে এখনও এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কোনো আশ্বাস পাওয়া যায়নি। বিএম ইশরাফিলের তথ্য ও খান মোহাম্মদ শিহানের ছবিতে রিপোর্ট। বাড়ছে নদী ভাঙন, বিলীন হচ্ছে ফসলি জমি, গাছপালা, ঘরবাড়ি সহ নানা স্থাপনা। পদ্মা সেতু সংলগ্ন শরীয়তপুরের জাজিরা উপজেলার পাইনপাড়ায় পদ্মা নদীর প্রায় 1.5 কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গেল 2 সপ্তাহে নদী ভাঙনে অন্তত 200 পরিবার সরিয়ে নিয়েছে বাড়িঘর। এখনো হুমকির মুখে বিদ্যালয়, মাদ্রাসা সহ অন্তত 300 বাড়িঘর ও স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা অবৈধভাবে খনন যন্ত্রের সাহায্যে বালু তোলার কারণে দেখা দিয়েছে এ ভাঙন। আমাদের নদীর পাড় ভাঙছে একমাত্র ড্রেজিং এর কারণে। আমার জায়গা জমি যা ছিল সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অসহায় আমরা এখানে সরকারি জমিনে আশ্রয় দিয়েছি। এই দুটো ঘর উঠেছে, এখানে আমরা বসবাস করব, যাতে আমরা থাকতে পারি এই ব্যবস্থা যিনি সরকার আমার করে দেয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রতি বছরের মতো চলতি বছর পাইনপাড়া এলাকায় ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ ডাম্পিং করা হয়নি। পাইনপাড়া এলাকায় কাজ করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র দিয়েছি। অর্থ বরাদ্দ পাওয়ার সাপেক্ষে আমরা ওইখানে কাজ করতে পারবো। এদিকে শরীয়তপুর নড়িয়া সড়কের প্রেমতলা এলাকায় 3 দিনের টানা বৃষ্টিতে সোমবার সকালে ভেঙে গেছে দুপাশের পানি সরানোর জন্য বসানো পাইপ। এতে সড়ক ধসে 20 ফুট বড় গর্তের সৃষ্টি হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় সড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হয়। রোডের পাইপটা ভাঙ্গিয়া নিচে যাওয়ানে, যার ধরুন আমরা আরো বেকায়দায় আছি। এখন আমাকে পানি এদিকে যায় না, এদিকে এখন আমাকে আমরা পানি মতো এসে পরে অন্তত 2000 ঘর। পাইপ কালভার্ট ভেঙে এই গর্তটার সৃষ্টি হয়। আপাতত এটাকে বেলি স্থাপন করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। মঙ্গলবার বিকেলে সড়কটির সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সময় সংবাদ, শরীয়তপুর। সতর্ক সংকেত, লাল পতাকা কিংবা লাইফগার্ড, কর্মীদের নির্দেশনা না মেনে উত্তাল সাগরে নামছেন পর্যটকরা। ঝড় তুফান যাই হোক, লোনা জলে ভাসতে মরিয়া ভ্রমণ পিপাসুরা। তাদের নিরাপত্তায় মাইকিংয়ের পাশাপাশি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন লাইফগার্ড ও সৈকতের কর্মীরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, উত্তাল সাগরের ঢেউয়ে সমুদ্র স্নানে ব্যস্ত কয়েকজন পর্যটক। মুহূর্তেই স্রোতের টানে ভেসে যাচ্ছেন তারা। দেখতে পেয়ে দ্রুত দুটি জেট স্কি নিয়ে উদ্ধারে ছুটে যান লাইফগার্ড কর্মীরা। সোমবার বেলা 12টার দৃশ্য এটি। যারা কথা শুনতেছে না, যারা মানতেছে না, তারা মাঝখানে যাচ্ছে এবং আমাদের নিয়মিত তাদেরকে উদ্ধার করা লাগতেছে। 3 নম্বর সতর্ক সংকেত জারি আছে। সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের গোসল করতে নামার নিষেধাজ্ঞা হিসাবে বালুচরে টাঙানো হয়েছে একাধিক লাল পতাকা। এরপরও ঝুঁকি নিয়ে সাগরের পানিতে অনেক পর্যটক এনজয় করার জন্য আসছি। ঢেউ উঠতেছে, সাগর মোটামুটি উত্তাল। একটা এক্সাইটমেন্টের ব্যাপার থেকে আমরা চলে গেছিলাম ওখানে। পরে এখানকার যে রেস্কিউ ভাইরা আছে ওনারা আবার আমাদের ওখান থেকে নিয়ে আসছে। পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় লাইফগার্ডের পাশাপাশি রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত সৈকত কর্মী। তারা নিয়মিত মাইকিংয়ের পাশাপাশি সচেতন করছেন পর্যটকদের। সাগর অনেক উত্তাল, যে কারণে গর্ত এবং রিপ কারেন্টের সৃষ্টি হয়েছে, এগুলো এখনো অ্যাক্টিভ রয়েছে। তো যার কারণে আমরা 3টি বিচে সিসেফ লাইফগার্ডের পক্ষ থেকে লাল পতাকা উত্তোলন করেছি। পর্যটক যেন গভীর পানিতে না যায়, সবাই যেন হাঁটু পানিতে থাকে, আমরা ওনাদের নিরাপত্তার জন্য সবসময় মাইকিং করে যাচ্ছি। সিসেফ লাইফগার্ড সংস্থা জানিয়েছে, গত 6 বছরে সাগরে ভেসে গিয়ে মারা গেছেন 47 জন পর্যটক এবং স্রোতের টানে ভেসে যাওয়ার সময় অন্তত 700 পর্যটককে উদ্ধার করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
অবশেষে ঠিকাদারের ফেলে রাখা নির্মাণ সামগ্রী দিয়ে অসমাপ্ত ব্রিজের কাজ শুরু হলো। ঝালকাঠি সদরের আগারবাড়ি গ্রামের বাসিন্দারাই নিজ দায়িত্বে হাল ধরেছেন কাজের। গত 5 আগস্ট সরকার পতনের পর গা ঢাকা দেন ঠিকাদার। ঘটনাস্থল পরিদর্শন করে এলজিইডির কর্মকর্তাকে তদারকির নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় শতাধিক জনতা এভাবে স্বেচ্ছাশ্রমে শুরু করেছেন ব্রিজ নির্মাণের কাজ। ঝালকাঠি সদর উপজেলার বাসুন্ডা ইউনিয়নের মানপাশা খালে একটি স্ল্যাব ব্রিজ নির্মাণের কাজ পায় ইসলাম ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। খালে বাঁধ দিয়ে কাজ চলে বেশ কিছুদিন। এর মাঝে গত 5 আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান প্রতিষ্ঠানটির ঠিকাদার জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মুনিরুল ইসলাম তালুকদার। বন্ধ হয়ে যায় ব্রিজের কাজ। তবে খালে বাঁধ থাকায় আশপাশের কৃষি জমি চাষাবাদের হুমকিতে পড়ে। পাশাপাশি চরম ভোগান্তি সৃষ্টি হয় স্থানীয়দের চলাচলে। এই অবস্থায় সোমবার সকালে ঠিকাদারের রাখা মালামাল দিয়েই ব্রিজের নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় শতাধিক জনতা। লোক একাত্রিত হইয়া এলাকার স্বার্থে ব্রিজে ঢালাই দিতেছে। এই বাঁধ না ছাড়লে এলাকার মানুষের অনেক দুর্ভোগ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় এলজিইডির এসওকে কাজ তদারকির নির্দেশ দেন তারা। আমার এসও মঞ্জু এখানে ডেলং থাকবে তদারকির জন্য, কাজও চলবে এবং স্পেসিফিকেশন যেন ওকে হয়। আমরা বলেছি যে যেন তারা ছবি এবং ভিডিও ধারণ করে রাখে যে কাজ সব ওকে হচ্ছে কিনা। এবং আমিও স্টেশনে আছি, প্রয়োজনে আমিও আরও একাধিকবার আসবো। আমার এক্সএন মহোদয় এসছে, আপনারা দেখেছেন, আমার ইঞ্জিনিয়ার এসছে এবং জনগণ এখানে আছে। আমার মনে হয় যে এই কাজটা আমরা স্পেসিফিকেশন অনুযায়ী এবং কোয়ালিটিফুল করতে পারব। উপজেলা প্রশাসনের তথ্য মতে এলজিইডির আওতায় ব্রিজটি নির্মাণে 1,37 লাখ টাকা ব্যয় ধরা হয়। সময় সংবাদ, ঝালকাঠি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা নীলফামারীর সৈয়দপুর পৌর বাস টার্মিনালের। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী পরিবহন শ্রমিকরা। এছাড়া পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবন। শিগগিরই টার্মিনালটি আধুনিকায়নের আশ্বাস সংশ্লিষ্টদের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। চারিদিকে খানাখন্দ, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। 1989 সালে নির্মাণ করা হয় নীলফামারীর সৈয়দপুর পৌর বাস টার্মিনাল। দীর্ঘদিন সংস্কার না করায় সড়ক ও পার্কিং এলাকায় তৈরি হয়েছে ছোট বড় গর্ত। সামান্য বৃষ্টিতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এই অবস্থায় টার্মিনালে আসা যাত্রীরা পড়েন ভোগান্তিতে। এমনকি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে টার্মিনাল ভবন। এখানেতে বাস থেকে নামে আমরা দাঁড়াবো বা কোথাও যাবো ধরনের কোনো ইয়া নাই। পৌরসভা ইজারা নিচ্ছে, টোল নিয়ে যাচ্ছে, কিন্তু টার্মিনালের উন্নয়নের কোনো কাজ নাই। যাত্রীদের সঙ্গে ভোগান্তিতে আছেন পরিবহন শ্রমিকরাও। স্থান সংকুলন না হওয়ায় অনেক বাস পার্কিং করা হয় প্রধান সড়কে। এমনকি যাত্রী ওঠানামা করা হয় টার্মিনালের বাইরে। চুরি হচ্ছে বাসের যন্ত্রাংশ। ভাঙার জন্য গাড়িগুলো তো ঢুকাইতে পারি না, সব রাস্তার উপরে গাড়ি তৈরি। স্পেয়ার চাকা চুরি হয়ে যাচ্ছে। আমার সেদিন 209 লিটার তেল চুরি হয়ে গেছে, ব্যাটারি পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। আমরা শত চেষ্টা করে এটা উন্নয়ন করতে পারতেছি না। আমরা মেয়রের সাথে গত মুহূর্তে আগের মেয়র কয়েক মেয়রের সঙ্গে যোগাযোগ করছি, কেউ এখানে একটি পয়সা করে পর্যন্ত খরচ করেনি। শীঘ্রই টার্মিনালটি আধুনিকায়নের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আর ইউটিডিপি নামে প্রকল্পটা শুরু হলে তখনই আপনার এই সৈয়দপুর পৌরসভার যে কেন্দ্রীয় বাস টার্মিনাল, এটার উন্নয়ন কাজ শুরু হবে। প্রতিদিন প্রায় 10,000 মানুষ সৈয়দপুর পৌর বাস টার্মিনালটি ব্যবহার করেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। আন্দোলনরত চিকিৎসকের দাবির মুখে সরানো হলো কলকাতা পুলিশ কমিশনারকে। এছাড়াও রাজ্যের শীর্ষ 2 স্বাস্থ্য কর্মকর্তাকেও বদলি করা হচ্ছে। চিকিৎসকদের সঙ্গে ম্যারাথন বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার আন্দোলনকারীরা কাজে যোগ দেবেন। সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস।
প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বদলি করা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও। এছাড়াও কলকাতা পুলিশে ঢালাও রদবদল আনার ঘোষণাও দেন মমতা। সোমবার রাত 12টায় সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জুনিয়র চিকিৎসকদের 5টি দাবির মধ্যে 4টি দাবি মেনে নিয়েছেন তিনি। রোগীদের কথা বিবেচনা করে চিকিৎসকরা এখন কাজে যোগ দেবেন, এমনটাও আশা তার। এর আগে সন্ধ্যা 6টায় 42 জন জুনিয়র চিকিৎসকদের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর বাসভবন কালীঘাটে পৌঁছান। সন্ধ্যা 6টা থেকে রাত 11:30 পর্যন্ত বৈঠক হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন আলোচনা ইতিবাচক হয়েছে, তবে সব দাবি মানা হয়নি। কলকাতার পুলিশ কমিশনার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার পরই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। গেল মঙ্গলবার থেকে 5 দফা দাবিতে রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘটে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। সেই আন্দোলনের মধ্যে 2 দফায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও লাইভ স্ট্রিমিং ইস্যুতে মতবিরোধের জেরে বৈঠক শেষ মুহূর্তে ভেস্তে যায়। তবে সোমবার সেই প্রত্যাশিত বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে আন্দোলনরত চিকিৎসকরা ধর্ষণ ও হত্যার শিকার ভুক্তভোগীর স্মরণে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা যখন আন্দোলনে পথে রয়েছেন, ঠিক তখনই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বিচারের দাবিতে পথে নামেন একদল বুদ্ধিজীবী। এদিন সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে পথসভা থেকেই বিচারের দাবি তোলা হয়। 9 আগস্ট রাতের ডিউটির সময় নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা ভারত। তীব্র চাপের মুখে পড়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। স্বাস্থ্য ও পুলিশ দপ্তরের দায়িত্ব থাকায় দাবি ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করলে কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী? এরই মধ্যে সম্ভাব্য কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। এগিয়ে আছেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মার্লেনা, বিধায়ক সৌরভ ভরদ্বাজ ও রাঘব চাড্ডা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের ঘোষণার পর থেকেই ভারত জুড়ে আলোচনায় আম আদমি পার্টি। ভারতীয় গণমাধ্যম অনুসারে দিল্লির বিধানসভা নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে। তবে অরবিন্দ কেজরিওয়াল আগাম নির্বাচনের দাবি জানানোয় চলতি বছরের নভেম্বরেই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জনমনে প্রশ্ন, নির্বাচনের আগ পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন কে? এরই মধ্যে ক্ষমতাসীন আম আদমি পার্টির কয়েকজন নেতার নাম সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছে। প্রাথমিকভাবে দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মার্লেনা, বিধায়ক সৌরভ ভরদ্বাজ, রাঘব চাড্ডা ও সঞ্জয় সিং এর নাম আলোচনায় আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাধারণ জনগণ ও দলের মধ্যে শক্ত অবস্থান এবং গ্রহণযোগ্যতা আছে এমন একজনকেই বেছে নিতে হবে দলটিকে। এক্ষেত্রে প্রথমেই যে নামটি আসে তিনি দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মার্লেনা। শিক্ষা ছাড়াও গণপূর্তের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলাচ্ছেন তিনি। এর পরের অবস্থানে সাবেক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। সম্ভাব্য পদপ্রার্থী হওয়ার দৌড়ে আছেন সৌরভ ভরদ্বাজ। অন্যদিকে আম আদমি পার্টির জাতীয় কার্যনির্বাহী ও রাজনীতি বিষয়ক কমিটির সদস্য রাঘব চাড্ডা, দিল্লি সরকারের পরিবহন, অর্থ ও স্বরাষ্ট্রের মতো মন্ত্রণালয়ের দায়িত্বরত কৈলাস গেহলটের নামও রয়েছে আলোচনায়। এছাড়া দলের জাতীয় নির্বাহী ও রাজনীতি বিষয়ক কমিটির সদস্য সঞ্জয় সিং এর নামও রয়েছে এ তালিকায়। নাদিম মারজান, সময় সংবাদ। তাবিথ আউয়ালকে সঙ্গে নিয়েই বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন করতে চান বাফুফের সভাপতি পদপ্রার্থী তরফদার রুহুল আমিন। তার কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে তাবিথ আউয়ালকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন এই সংগঠক। শিগগিরই নিজের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করার কথা জানান তিনি। কাজ করতে চান সবাইকে সঙ্গে নিয়ে। তরফদার রুহুল আমিন আপাদমস্তক একজন ব্যবসায়ী থেকে বনে যান ফুটবল সংগঠক। শুধু ফুটবল নয়, দেশের বেশ কয়েকটি স্পোর্টস ইভেন্টের সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক এই ব্যবসায়ী।
তবে সংগঠক হিসেবে ফুটবলে তরফদার রুহুল আমিনের পথ চলাটা খুব একটা মসৃণ ছিল না। বিভিন্ন কারণে বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। একটা সময় নিজেকে গুটিয়ে নেন ফুটবল থেকে। তবে দেশের পট পরিবর্তনের পর আবারও ফুটবলে ফিরতে চান তরফদার রুহুল আমিন। নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাফুফের সভাপতি পদে। এরই মধ্যে তাকে সমর্থন জানিয়েছে কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করা ক্রীড়া উন্নয়ন পরিষদের একাংশ। সেখানেই বাধে যত বিপত্তি। ক্রীড়া উন্নয়ন পরিষদের অন্য অংশ বাফুফের সভাপতি পদে দেখতে চান সাবেক সহসভাপতি তাবিথ আউয়ালকে। আসন্ন বাফুফে নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তরফদার রুহুল আমিন। একসঙ্গে কাজ করতে এরই মধ্যে তাবিথ আউয়ালকে প্রস্তাব দিয়েছেন তিনি। সভাপতি পদে যে কেউ নির্বাচনে আসতে পারে বলে জানান 2020 বাফুফে নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে যাওয়া এই সংগঠক। আমি তো তাবিথ ভাইকে আমি প্রপোজ করেছিলাম এবং উনি প্রথমে একবার উনি রাজি হয়েছিলেন যে আমার সাথে কাজ করবেন অ্যাজ এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তারপরে গত 2-3 দিন তাবিথ ভাই আবার উনি নির্বাচন করার জন্য বিভিন্ন ফোরামে উনি বলতে আলোচনায় আছে আর কি। তো এটা এখনো কংক্রিট কোনো কিছু না, তবে আমি ওনাকে নিয়ে কাজ করতে চাই। খুব শিগগিরই নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা জানিয়েছেন তরফদার রুহুল আমিন। বর্তমান কমিটির কয়েকজনকে নিয়েই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। আমরা অলরেডি ম্যানিফেস্টো তৈরি করতেছি, কাজ শুরু করতেছি। আমরা এটা করব হচ্ছে যখন আমরা আমাদের প্যানেলটা কমপ্লিট করব, আমরা প্যানেল পরিচিতি যেদিন হবে সেদিন আমরা ম্যানিফেস্টো দিয়ে দিব। আমরা নতুন এবং পুরাতন সমন্বয়ে আমরা একটা সুন্দর প্রেজেন্টেবল বোর্ড করার চেষ্টা করতেছি। তবে নির্বাচন থেকে তাকে সরানোর জন্য এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবি করেছেন তরফদার রুহুল আমিন। তার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে টেনে উদ্দেশ্য প্রণোদিত হয়ে বেশ কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে বলে অভিযোগ করেন তিনি। সাইপটেক এবং আমাদের সম্পর্কে যে সমস্ত মিথ্যা কথা বলা হয়েছে, এটা একটা মিথ্যা বানোয়াট এবং এটা একটা উদ্দেশ্য পারপাস। আমরা বছরে 150 থেকে 140 থেকে 150 কোটি টাকা গ্রস রেভিনিউ পাই। নির্বাচিত হলে বাফুফেতে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন। সবাইকে সঙ্গে নিয়েই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন এই সংগঠক। নির্বাচনে অংশগ্রহণ করব। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হত্যা মামলায় গ্রেফতার সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ঘাতক দালাল নির্মূলের সভাপতি শাহরিয়ার কবির। সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু ডিবি হেফাজতে। পোশাক খাতে অস্থিরতার সুযোগ নিচ্ছে ভারত সহ প্রতিযোগী দেশ। হাতছাড়া হচ্ছে অর্ডার। দিল্লির সুতা নির্ভরতায় নতুন সংকট। ভুল কৌশলে বাজার হারানোর শঙ্কায় বাংলাদেশ। গাড়িতে ওঠাতে একটা কষ্টসাধ্য বিষয়। লোকাল বাস এখন চলাচল করছে, আমাদের ভোগান্তি হচ্ছে খুব পরিমাণে। বৃষ্টি বাসটা হইলে আমাদের একটু সুবিধা হয়। গতির শহর ঢাকায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বিআরটিসি। যাত্রীর তুলনায় বাড়েনি বাস। সেবার মান নিয়েও অভিযোগের পাহাড়। বহরে থাকা গাড়ি সচল করে বিভিন্ন রুটে দেওয়ার পরামর্শ। লোকসানের অজুহাতে 3 বছর ধরে অচল রংপুর অঞ্চলের 4 চিনিকল। বেকার হাজারো শ্রমিক। বাজার নিয়ন্ত্রণে কর্পোরেট কোম্পানির সঙ্গে আতাত করে বন্ধ করে আওয়ামী সরকার। এবং আন্দোলনের মুখে কলকাতা পুলিশ কমিশনারকে সরালেন মমতা। 2 স্বাস্থ্য কর্মকর্তাকেও বদলি। চিকিৎসকদের সঙ্গে 5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক। কাজে যোগ দেওয়ার আহ্বান। এই ছিল ভোরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।